আমরা না কখনোই রাজনৈতিক দল কখনোই আমরা এক হতে পারি না, এক মত দিতে পারি না, একসাথে বুঝতে পারি না। এটা আমাদের চরিত্রের মধ্যে নেই। জাতীয় সরকার এবং বিপ্লবী সরকারের কথাগুলো আমরা বারবার বলতেছি। এখন নতুন করে এই জাতীয় সরকার, বিপ্লবী সরকার যেটাই করতে যান না কেন, এটা ইট উইল নট বি ইজি। এটা সম্ভব না যে জাতীয় সরকার এভাবে গঠিত হবে। ওই সমস্ত দল থেকে রিপ্রেজেন্টেটিভ নেওয়া হবে বিগত দিনে যারা পার্লামেন্টে ছিলেন। গত ৫৪ বছর ধরে রাষ্ট্রের যে মালিকানার দাবিদার জনগণ কিন্তু তার অধিকার বুঝে পায়নি। যদি ৫ই অগাস্ট সরকার পতন না হতো এবং হাসিনা যদি পালায় না চাইতো, তাহলে এই ছাত্রগুলোর অবস্থা কি হতো? এই ছাত্রগুলোর অবস্থা কি হতো? কালকে যে ঘোষণাপত্রটা আসছে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই সরকার ছাত্রদের সরকার, তাহলে কি ছাত্রদের ঘোষণাপত্র আসছে কালকে, তাহলে তিনি কি সেটা মেনে নেবেন? যেই ঘোষণাপত্রে আসুক, আপনি কি মনে করেন এই সরকার সেটা মেনে নিবে? এখন দেখেন এটা মেনে নিবে কি নিবে না, দেখেন গতকালকে কিন্তু যে প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব শরীফুল আলম সাহেব, তিনি এটাকে একটা প্রাইভেট ইনিশিয়েটিভ বলে আখ্যা দিয়েছেন। এটা প্রাইভেট ইনিশিয়েটিভ নিয়ে আখ্যা দিয়েছেন। আমি আফসারি ভাইয়ের সাথে এই অংশে একমত যে দেখেন যেই সরকার যেই ছাত্রদের উপরে বেস করে যে বিষয়টা হচ্ছে, সরকার ইউনূস সাহেব বলেছে ছাত্ররাই আমাকে সরকারে বসিয়েছে, চেয়ারে বসিয়েছে, তারা যতদিন বলবে আমি ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবো, আদারওয়াইজে চলে যাব, ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো। আবার গতকালকে শরীফুল ইসলাম সাহেব বললেন যে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। হ্যাঁ, কথাগুলো না কন্ট্রাডিক্ট। যেটা আফসারি ভাই বলেছেন এটা পয়েন্ট আউট করছে, এটা রাইট। আই অ্যাপ্রিশিয়েট। এই কথাটা খুবই সুন্দর। যে আরেকটা বিষয় হচ্ছে আফসারি ভাইকে যেটা আসলে প্রশংসা করার মতো, সেটা হচ্ছে আমরা না কখনোই রাজনৈতিক দল কখনোই আমরা এক হতে পারি না, এক মত দিতে পারি না, একসাথে বুঝতে পারি না। এটা আমাদের চরিত্রের মধ্যে নেই। এখন যে বিষয়টা হচ্ছে, এটা কি হবে তাহলে? এই ঘটনাগুলো ঘটার এইটার মুখ্যম টাইম ছিল ৫ই আগস্ট। আমি কিন্তু ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করতেছি না। আমি এখানে বিং এ অ্যাডভোকেট, লয়ার অ্যান্ড ব্যারিস্টার হিসেবে আসছি। আমি এখানে ওই ছাত্রদের প্রতিনিধিত্ব করি না। ছাত্রদের সাথে মানে কোনো আমার অ্যাফিলিয়েশনও নাই। বাট ড্রাফট আমি পেয়েছি। এটা নিয়ে হয়তো আপনাদের হতে পারে যে আপনার কাছে ড্রাফটটা আসলো কি করে? ড্রাফট বিভিন্নভাবে আসতে পারে। দেখার জন্য আসতে পারে, কনসালটেন্সির জন্য আসতে পারে, হতে পারে। বাট আমি কিন্তু ওই পার্টির অ্যাফিলিয়েটেড কেউ না। আমি ওই পার্টির বক্তব্য, ওই ছাত্রদের মুখপাত্র নয়। ছাত্রদের বিষয়ে আমি কথা বলতে পারি না। এটার জবাব তারা দিবে। বাট যেই সমস্যাটা তৈরি হয়েছে এখন, যেটা হচ্ছে ৫ই অগাস্টের পরে এই যদি প্রক্লামেশন যেটা হচ্ছে রেভলিউশন, যে প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশন, যেটা এইটা ৫ই অগাস্টের ইমিডিয়েট পরই হওয়া দরকার ছিল। আজকে যদি ওই সময় হতো, তাহলে আজকে এই কথাগুলোর সুযোগ হতো না। অন্যদিকে দেখেন জাতীয় সরকার এবং বিপ্লবী সরকারের কথাগুলো আমরা বারবার বলতেছি। এখন নতুন করে এই জাতীয় সরকার, বিপ্লবী সরকার যেটাই করতে যান না কেন, এটা ইট উইল নট বি ইজি। এটা সম্ভব না, এটা হবে না, এটা সম্ভব না কেন? আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি, সম্ভব না কেন? দেখেন এটা কেন সম্ভব নয়? জাতীয় সরকার যদি আপনি বলতে চান, এখন আপনি জাতীয় সরকারের এই মানদণ্ডটা কিভাবে আপনি নির্ধারণ করবেন? কোন কোন দল থেকে কিভাবে নিবেন? আমি যদি একটা এক্সাম্পল দেই, যদি মানে এটা জাস্ট ফর এন এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে জাতীয় সরকার এভাবে গঠিত হবে, ওই সমস্ত দল থেকে রিপ্রেজেন্টেটিভ নেওয়া হবে বিগত দিনে যারা পার্লামেন্টে ছিলেন। একটা এক্সাম্পল আর কি, আমি একটা এক্সাম্পল দিলাম। তখন যারা বিগত দিনে পার্লামেন্টে ছিল না, তারা কি এটা মেনে নিবে? মানবে না। কেন? বিজ্ঞতা ইভেন ছাত্ররা, এই যে আমার আরিফ বিল্লাহ ভাই যে গণ অধিকার পরিষদ করতেছেন, তা বলবে যে না, এই দল তো তৈরি হয়েছে অনেক পরে, আমরা তো পার্লামেন্টের রিপ্রেজেন্টেশনের সুযোগ পাইনি। আমার আফসারি ভাই কি বলবেন? এটা কেউ মানবে না। এটা এখন আর সম্ভবই হবে না। বরং যেটা দরকার ছিল ৫ই জুলাই পরবর্তী সময়, ৫ই আগস্টের ইমিডিয়েট পরপর যেটা দরকার ছিল, সেটা হচ্ছে যেটা বিভিন্ন দেশে হয়, একটা বিপ্লবী সরকার। এবং বিপ্লবী সরকার এই যে সংবিধান নিয়ে আজকে যে কথাগুলো আসতেছে, কিছু অংশে সংবিধানকে মানা হচ্ছে, কিছু অংশে মানা হচ্ছে না। তখনই যদি প্রক্লামেশন অফ রেভলিউশনটাকে যদি অ্যাডাপ্ট করা হতো, যেখানে সংবিধান সাইলেন্ট থাকবে, যেখানে সংবিধান কাজ হচ্ছে না, ওখানে আমরা প্রক্লামেশন দিয়ে চলবো, ঠিক আছে? তাহলে এই সমস্যাগুলো আজকে তৈরি হতো না। কিন্তু এখন কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব না। আমি
বলব যে বর্তমানে যে ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব ভদ্র মানুষ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষ। কিন্তু তার আশেপাশে যে সমস্ত উপদেষ্টা নিয়েছে তাদের সাথে যেমন কোয়েশ্চেন রয়েছে এবং বর্তমানে একটা লেজে গোবরের অবস্থা তৈরি হয়েছে এবং এই গভর্নমেন্টকে স্থিতিশীল হিসেবে কেউ কাজ করতে দিচ্ছে না। স্থিতিশীলভাবে তো সে কাজ করতে পারতেছে না। সে কোন দিকে মাথাটা রাখবে? সে কোন দিকে মাথা দিবে? একের পর এক আপনার আগ্রাসন, আক্রমণ, সচিবালয়ে আগুন, সচিবদের কু, এই সেনাবাহিনী, এই বিষয়গুলো আস্তে, আস্তে এখন আসলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? এই বিষয়টা নিয়ে আমরা যেহেতু বারবার আ সবাই গত ৫৪ বছর ধরে রাষ্ট্রের যে মালিকানার দাবিদার জনগণ, জনগণ কিন্তু তার অধিকার বুঝে পায়নি। এখন তার এই অধিকার বুঝে পাওয়ার জন্য ছাত্ররা ইনিশিয়েটিভ নিয়েছে। ছাত্ররা হ্যাঁ, যে এই কথাটা হতে পারে ছাত্রদের পিছনে কি কেউ কাজ করেনি? কাজ করেছে। কিন্তু ছাত্ররা কিন্তু আপনি ছাত্রদেরকে আজকে যদি তুচ্ছ-তাচ্ছল্য করেন, ছাত্রদেরকে যদি ঝেড়ে ফেলতে চান, ছাত্রদেরকে যদি বলেন যে অ "What the hell you are" এরকম যদি বলতে চান বা যে "তুমি কে?" তাহলে এইটাও ছাত্রদের প্রতি অবিচার করা হবে। যদি for the sake যদি ৫ই অগাস্ট সরকার পতন না হতো এবং হাসিনা যদি পালায় না চাইতো, তাহলে এই ছাত্রগুলোর অবস্থা কি হতো? এই ছাত্রগুলোর অবস্থা কি হতো? আপনি কি খেয়াল করেছেন? যেমন ওই যে হাসান দত্ত একটা কথা বলছে, ফাঁসির রশি ধেয়ে আসছে। কারো তো পিঠের চামড়াও থাকতো না। যারা নন ফেস পিঠের চামড়া থাকতো না। আজকে যে প্রক্লামেশন অফ রেভলিউশন এর কথা বলা হচ্ছে, এইটা আমি বলব যে এটা একটা ডাইনামিক ডিসিশন হয়েছে। হ্যাঁ, এই প্রক্লামেশন অফ রেভলিউশন টা করার জন্য যেটা হতে পারত, সবার সাথে একটা আলোচনা করা যেতে পারত। এখন যেটা হচ্ছে ছাত্ররা যেই কাজটা করতে পারত, আমি জানি না আ আমি তো এই ছাত্রদের কোনো পার্ট না যে ছাত্ররা আসলেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে তারা তাদের এনগেজমেন্ট রয়েছে কিনা? তারা এই প্রক্লামেশন অফ রেভলিউশন ড্রাফট এর সময় তারা কথা বলেছে কিনা? এইটা ছাত্ররা ভালো বলতে পারবে। এক্ষেত্রে যদি তারা আরো খোলাসা করে জাতির সামনে সকল দলের সমন্বয়ে যদি একটা প্রক্লামেশন, কারণ এইটা আপনি জুলাই বিপ্লব, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, জুলাই আগস্টের বিপ্লবের কথা ততদিনই ইতিহাসে লিখা থাকবে। যে গত ১৫ বছরে যে স্বৈরাচারী হাসিনা সরকার যেভাবে মানুষের ঘাড়ে চেপে বসছিল, আপনি আমি কিন্তু কেউ কথা বলতে পারি নাই। স্বাধীনভাবে দেশে যেতে পারি নাই। স্বাধীনভাবে লিখতে পারি নাই। ওখান থেকে আপনি এসে আজকে আমরা বড়, বড় লম্বা, লম্বা কথা টকশোতে সবাই বলতেছি, বলে যাচ্ছি। এইটার স্টেক হোল্ডার কিন্তু তারা। তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাদেরকে আবার পাশাপাশি এটাও যে তারা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অতটা ম্যাচিউর না, ইম্যাচিউর। তাদেরকে গাইড যেমন তাদের যেমন গাইডেন্স এর দরকার রয়েছে, পাশাপাশি তাদেরও একটু উদার হওয়া দরকার। সিনিয়রদের পরামর্শ নেয়া দরকার। তাদের গাইড তো সরকার। যেটা সবাই মনে করে এখন ছাত্রদের গাইড সরকার। এখন এবং সরকার আসলেই এই তারা পিছন থেকে ছাত্রদেরকে মাঠে নামিয়েছে। ছাত্র যাই করতেছে সরকারের প্রোটেকশন এর মাধ্যমেই সবকিছু হচ্ছে। এখন এরকম এখন সবাই মনে এখন করে। এখন যদি ভাই এটা হয়ে থাকে যে দেখেন তারাই আবার বলতেছে যে এই প্রক্লামেশন এর ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ। কিন্তু তাহলে সরকারের এখন উপদেষ্টা তাহলে মাহবুব তো ভাই সরকারের উপদেষ্টা আপনার তাহলে নির্দিষ্ট না। অন্যান্য উপদেষ্টারা কিন্তু আবার এটাকে সমর্থনও দিয়েছে। তারা এইজন্যই হ্যাঁ, বলছি বিষয়টা অস্পষ্ট কেউ সবকিছু সমর্থন মিলিয়ে। দিচ্ছে। হ্যাঁ, কেউ সমর্থন দিচ্ছে। কোন পার্টিও সমর্থন দিচ্ছে। কোন কোন রাজনৈতিক পার্টি বলতে আপনি কোন পার্টি সমর্থন দিচ্ছে তাদের? তারা তারা এটাকে সাধুবাদ জানিয়েছে বেশ কয়েকটা পার্টি। বেশ বেশ কয়েকটা কয়েকটা পার্টি। সোফার যেটা বেশ কয়েকটা বিএনপি ছাড়া পার্টি জামায়াত ইসলামকে তার সমর্থন জানিয়েছে। জামায়াত ইসলামী তারপর বিরোধী দল বলতে তো এখন জামায়াত ইসলামী বাংলাদেশের দেখেন, বিএনপির পরে। জামাত ইসলামী, তারপর ইসলামিক আন্দোলন যারা, ঐক্যজোট। তারা ইসলামী ঐক্য জোট এটাকে তারা সাধুবাদ বলেছে। এটাকে তারা সাধুবাদ বলেছে। এখন প্রত্যেকেই যে এখানে চেকে দেখেন রাজনীতিবিদদের কথাগুলো হচ্ছে একটু মারপ্যাঁচ করে কথা বলবে। এটা স সোজা করে হ্যাঁও বলবে না, সোজা করে নাও বলবে না। এটা হচ্ছে দেখেন আমাদের দেশের রাজনীতিবিদদের আমি যদি কথা বলি যে দেখেন, আমরা না আসলে যেটাকে সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা এভাবেই আসলে বলতে হবে। ইন্ডিয়ার দিকে তাকান তো একটু যে দেশের স্বার্থের জন্য তারা সবাই একমত। আর আমাদের দেশের জাতীয় নেতৃবৃন্দ বলছে আমাদের দেশে আমরা ক্ষমতায় কিভাবে যাওয়া যাবে সেইখানেই আমরা মূল বিষয়টা হয়ে দাঁড়ায়। আমরা কোন বিষয়ে একমত না। এই বিষয়ে সবাই আমরা একমত। আসলে দেখেন যে বিষয়গুলো হয়েছে আ আজকে ছাত্রদেরকে এবং জনগণকে এই পর্যায়ে কেন আসতে হলো? আজকে নতুন করে এই প্রক্লামেশন এর জন্য কেন তাদেরকে মাঠে নামতে হলো? কেন? এই বিষয়ে এই কেনর উত্তর কিন্তু আমরা ওইভাবে যে
রাজনৈতিক দলগুলো যেভাবে বলা দরকার সেটা কিন্তু বলতেছে না। বরং রাজনৈতিক দলগুলো তারা কি করেছে? তারা তাদের আখের গোছাচ্ছে। একদল মাঠে নেমে পড়েছে। তার চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মামলা বাণিজ্য, শেয়ার কি বলে বদলি বাণিজ্য এই সমস্ত নিয়ে শুরু করেছে এই কথাগুলো। এখান থেকে আসেন সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা ক্রিটিক্যাল মোমেন্ট দিয়ে যাচ্ছে। একটা ক্রাইসিস মোমেন্ট দিয়ে যাচ্ছে। এখন এই ক্রাইসিস মোমেন্ট থেকে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জি। এই ক্রাইসিস মোমেন্টে যেমন ১৯৭১ সালে জাতি দল মত নির্বিশেষে একমত হয়েছিল। ঠিক আছে? আজকে ঠিক একইভাবে আমার মনে হয় এই জাতীয় ক্রাইসিস মোমেন্টে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, এগুলোকে বরং আ ঝেড়ে ফেলে দিয়ে জাতির সাথে জাতির ঐক্যের জন্য কিভাবে আগামীর সুন্দর একটা বসবাসযোগ্য বাংলাদেশ করা যায় এবং স্যাক্রিফাইস যদি করা যায় সেটা করে এবং বাচ্চাদেরকে প্রতিপক্ষ এই স্টুডেন্ট ছাত্রদেরকে প্রতিপক্ষ না ভেবে বরং তাদের সাথে আলোচনা করেন। তাদের সাথে বসে আগামীর একটা সুন্দর বাংলাদেশ কিভাবে গড়তে পারে সে ব্যাপারে কাজ করেন